তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি ইসরায়েলের, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। 47 years they've been killing our people and killing people from all over the world, and I think we have great support, and I think if we didn't do it first, they would have done it to Israel. উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন ফিরলেন দেশে। স্বজনদের স্বস্তি, মধ্যপ্রাচ্য সংঘাতে ৬ দিনে বাতিল ২১৯টি ফ্লাইট। যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, খুব খুশি। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো। পরিবার স্বজন অবশ্যই দেশ থেকে অনেক টেনশন করে কাজ করছে, যে ভয় একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটি ৭ দিন, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত মন্ত্রিসভার। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও আলোচনা। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা, জামায়াতের সঙ্গেও সাক্ষাৎ। এবং আমদানি শুল্ক কমানোর পরও অস্থির এলপি গ্যাসের বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম কারসাজি হয় রসিদে। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি, কুদস ফোর্সের সদর দফতর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন হামলায় ৮৭ সেনা নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার মুখে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাত পেরিয়ে সকালেও তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামেদান প্রদেশে ইসরায়েলের হারমিস ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। তেলাবিব ওয়াশিংটনের হামলায় ইরানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। ৪৭ বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য, বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি ফিরলেন দেশে। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকে জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা। এতে আটকা পড়েন বিভিন্ন দেশে থাকা অসংখ্য বাংলাদেশি।
জীবন মৃত্যুর সন্ধিখানে থাকা স্বজনদের অপেক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। সেই ভয়াবহতা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নিরাপদে অবতরণ করেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু সহ ৩৭৮ জন বাংলাদেশি। দীর্ঘ সময় প্রবাসে থাকা কলিজার টুকরো সন্তানকে কাছে পেয়ে এক মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। শুধু মা ছেলে নয়, বিমানবন্দর জুড়ে ছিল আবেগঘন মুহূর্ত। খুশিতে কান্না চলে আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। আমার ওখানে মনে হইতাছে যে আমি খুব খুশি। দীর্ঘদিন পর স্ত্রী খুঁজেছেন স্বামীকে, সন্তান ছুটেছে বাবার দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ বাবা মা এসেছেন সন্তানকে ফিরিয়ে নিতে। প্রতিটি আলিঙ্গনে লেখা ছিল দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণার পর পুনর্মিলনের আনন্দ। দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। ইমিগ্রেশন যখন করব সব দিয়েছিলাম, পরে হঠাৎ করে স্টপ করে দিল। ইসরায়েল ইরানের যুদ্ধের দাবানল যখন মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, তখন প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগের, প্রতিটি রাত ছিল অজানা আশঙ্কার। অবশেষে পরিবারের কাছে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। এই সিস্টেম আমরা ছিলাম আর কি। অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় না, একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। বিকেলে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট ঢাকা দুবাই ঢাকা রুটে যাত্রা করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গত 6 দিনে বাংলাদেশের 219টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্য উত্তেজনার জেরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। এরই মধ্যে মধ্যপ্রাচ্য রুটে 260টি ফ্লাইট বাতিল হয়েছে বাংলাদেশ থেকে। এর মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 210টি ফ্লাইট, আর চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 50টি ফ্লাইট। আর শুধুমাত্র আজই কিন্তু বাতিল হয়েছে 34টি ফ্লাইট। এর মধ্যে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 4টি, জাজিরার 4টি, এয়ার আরাবিয়ার 10টি, এমিরেটসের 4টি, ইউএস বাংলার 2টি, আর গালফ এয়ারের 2টি, আর ফ্লাই দুবাইয়ের 4টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলো একে একে আকাশসীমা বন্ধ ঘোষণা করার পর থেকে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাতিল হয়ে যায়। এতে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়েন বাংলাদেশিরা। সে সকল যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে গতকাল ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট কিন্তু বিকেলে ঢাকা থেকে দুবাই পৌঁছে, আর সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 27 জন ক্রু সহ মোট 378 জন যাত্রী নিয়ে কিন্তু সেই এয়ার বাসটি আজকে সকাল 7টা নাগাদ ঢাকা এসে পৌঁছায়। আর আজ বিকেল 5টা 15 কিন্তু দুবাইয়ের উদ্দেশ্যে আরেকটি বিশেষ ফ্লাইট কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে, যে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এই ফ্লাইটে কিন্তু যারা দুবাইতে আটকা পড়েছেন, যে সকল যাত্রীরা যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে কিংবা খুব দ্রুত শেষ হয়ে যাবে, তাদেরকে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু তাদেরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আর এদিকে যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী, সেই ফ্লাইটগুলো কিন্তু ফ্লাইটের যে যাত্রীরা তারা কিন্তু বেশ হতাশ, কারণ তাদের ভোগান্তি হচ্ছে। তারা যে এসেছেন আগে থেকে জানিয়ে দেওয়ার পরও কিন্তু কয়েকজন এসেছেন এই আশায় যদি তাদের ফ্লাইট আসলেই চালু হয় এক্ষেত্রে তারা যাওয়ার সুযোগ পাবেন, কিন্তু তারা এসে জানতে পারছেন যে তাদের ফ্লাইটগুলো বাতিল হয়ে গেছে। যেরকম বিকেলের দিকের কয়েকটি ফ্লাইট ছিল, সন্ধ্যার দিকের যে দুবাইগামী দোহাগামী যে ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে বাতিল হয়ে গেছে। সে সকল যাত্রীরা কিন্তু সকাল থেকে এসে অপেক্ষা করছিলেন যদি তাদের ফ্লাইটগুলো যায়, কিন্তু তাদের ফ্লাইটগুলো যেহেতু বাতিল হয়ে যায় তারা কিন্তু এখানে এসে বেশ ভোগান্তিতে পড়েছেন। এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ খবরাখবর।
আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত। রবিউল, আমরা যেমনটি জানি যে মধ্যপ্রাচ্যের সংঘাত চলছে এবং গতকাল সারা রাত কিন্তু ইরানে হামলা চলেছে, ইসরায়েল এই হামলা করেছে এবং ইরানও কিন্তু পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আলিশা, আমরা যখন কথা বলছি ঠিক কিছুক্ষণ আগেই তেহরানে এবং আরও বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের একটি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেই একটি কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আর এর আগেও রাতে, অর্থাৎ রাতভর কিন্তু তেহরান সহ বিভিন্ন জায়গায় একবারে নির্বিচারভাবে বোমাবর্ষণ করা হয়েছে এবং আইআরজিসি এবং কুদস ফোর্সের যে সদর তারা বলেছে যে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, কিন্তু তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেশিরভাগ যে স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো আবাসিক এলাকা। আরেকটি বিষয় আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। আলিশা, আপনি জানেন যে তেহরানে এবং ইসরায়েলের তাণ্ডব, আমরা যে কথাগুলো বলছিলাম, সেখানে ইরানের পাশাপাশি কিন্তু আমরা জানি যে লেবাননেও কিন্তু হামলা চালানো হয়েছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিনিয়তই যে সাধারণ বাসিন্দাগুলো রয়েছে ইসরায়েল সীমান্তবর্তী এলাকা, সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং এরই মধ্যে 6 থেকে 7 কিলোমিটার এলাকা লেবাননের যে ভূমি, সেই ভূমি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে, অর্থাৎ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েল এবং তারা সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার কথা বলেছে। আরেকটি বিষয় যে বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে এবং ইরানি যে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী, অর্থাৎ এই যে যুদ্ধ, এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে এই যুদ্ধ তিনি দীর্ঘায়িত করবেন, তিনি এখনই থামবেন না। যদিও এইটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে তিনি যে একক সিদ্ধান্তে তিনি যে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে কিন্তু কংগ্রেসে কথা উঠছে। কারণ মার্কিন নিয়ম অনুযায়ী কংগ্রেসে যারা আছেন তাদের সবার মিলিত সিদ্ধান্তেই কিন্তু এই যুদ্ধ চলমান থাকার কথা। মার্কিন কংগ্রেসে ট্রাম্পের যে ক্ষমতা, অর্থাৎ সামরিক অভিযানে যে ক্ষমতা, সেই ক্ষমতার নিয়ন্ত্রণের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটি ব্যর্থ হয়ে গেছে, নাকচ হয়ে গেছে। আমরা আরেকটি বিষয় যে আলোচনা করলাম যে ইরানের যে পাল্টা আঘাত, আমরা জানি যে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর এছাড়া আরব উপসাগর, এই বেশ কিছু জায়গায় তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে হামলার কথা বলেছে ইরানের পক্ষ থেকে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে অধিকাংশই কিন্তু প্রতিহতের কথা বলেছে ইসরায়েল। আরেকটি বিষয় যে ইরানের ওপর যে অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে, সেই হামলায় কিন্তু যে ভবন ধ্বংসের পাশাপাশি যে জরুরি সরবরাহ ব্যবস্থা যেমন বিদ্যুৎ এবং পানি, সেগুলো কিন্তু ধ্বংস করা হচ্ছে। আরেকটা বিষয় যে মধ্যপ্রাচ্যে কিন্তু এরই মধ্যেই যে চলমান যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সামরিক সরঞ্জাম পাঠানোর কথা বলা হয়েছে। এই সামরিক সরঞ্জামের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নাই, তবে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজনে, অর্থাৎ আমরা জানি যে মধ্যপ্রাচ্যেও অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটি রয়েছে এবং তাদের সেনা সদস্য রয়েছে, বলা হচ্ছে তাদের নিরাপত্তার বিবেচনায় এই সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে যেটি প্রয়োজন হয় সেটি পাঠানো হবে। তবে অস্ট্রেলিয়ার যে স্থানীয় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমগুলো বলেছে এখানে সামরিক বিমানও রয়েছে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেটাও দেখে নিতে চাই। এই যে যুদ্ধ, আলিশা, এই যুদ্ধের প্রভাবে কিন্তু বেশ কিছু প্রভাব পড়েছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে গত 6 দিনে কেবল বাংলাদেশেই 219টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আমরা আগের প্রতিবেদনে দেখলাম, আমাদের সহকর্মী সেই প্রতিবেদনে দেখলাম যে যারা আটকে পড়েছিল, যাদের আগের শিডিউল ছিল, তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশে আনা হচ্ছে। আমাদের দেশের অনেক প্রবাসী ভাইরা সেখানে আটকা পড়েছে, অনেকে বেড়াতে গেছেন, অনেকে সেখানে কাজ করেন, ব্যবসা আছে, দুবাই ব্যবসা বাণিজ্য, তাদেরকে নিরাপদে আনার কারণে ইউএস বাংলা যে আজকে বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়েছেন, এর মাধ্যমে কিন্তু একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি এয়ারপোর্টে। হ্যাঁ, আমরা সেটিও দেখেছি। এখন এই যে পরিস্থিতি, হয়তো যুদ্ধের মাত্রা যদি অন্যভাবে হয় তাহলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তাহলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্ত হয়েছিলেন আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রবিউল ইসলাম আওলাদ। এবারে অন্যান্য খবর। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে।
এবার ঈদ উল ফিতরে সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। 2 ঘন্টার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে হয়েছে আলোচনা। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা। 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাকবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছে সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বিস্তারিত জানাবেন। সারা দেশে যেই শতাধিক হাইটেক পার্ক বা আইসিটি সেন্টার রয়েছে, সেসবের আরও বেশি কার্যকর করে গড়ে তোলার জন্য যে পদক্ষেপগুলো এখন নেওয়া দরকার, সেসব নিয়ে মূলত এখন বৈঠকটি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এর আগে আজকে আরও 2টি বৈঠক অনুষ্ঠিত হতো। একেবারে সকালে 10টায় মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কিন্তু 2টি বিষয়ে আলোচনা হয়েছে। একটি যে প্রথম অধিবেশন সংসদের, ত্রয়োদশ জাতীয় সংসদের, সেটিতে এবং সেদিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সেই ভাষণে সরকারের যে নানান ধরনের উদ্যোগ রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডের মতো সেসব বিষয় যাতে করে উঠে আসে সে বিষয়ে আলোচনা। একই সঙ্গে ঈদ যাত্রা, ঈদের ছুটি যাতে করে ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় মানুষের, সেই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে ঈদের ছুটি আমরা জানি যে একদিন বাড়ানো হয়েছে নির্বাহী আদেশে, যার ফলে 17 তারিখের ছুটি শুরু করে একেবারে 23 তারিখ পর্যন্ত 7 দিনের একটি লম্বা ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে চলছে যে আইসিটি সেন্টারগুলো, অর্থাৎ সেই সারা দেশে অকার্যকরভাবে যেগুলো রয়েছে, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, সেটিকে যাতে করে তরুণদের জন্য আরও বেশি কার্যকর করা যায়, যাতে করে তারা দক্ষতা অর্জন করতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সেসব নিয়ে কিন্তু আসলে মূলত আলোচনা হচ্ছে। এর পরবর্তীতে আরও একটি বৈঠক কিন্তু আজকে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে মোট 4টি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা গত কয়েকদিনই দেখছি প্রতিদিনই সচিবালয়ে একেবারে সঠিক সময়ে কিন্তু প্রধানমন্ত্রী আসেন। এরপরে যে নির্বাচনী ইশতেহারগুলো মূলত ছিল, সারা দেশে তিনি ছুটে বেরিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেটি বাস্তবায়নের জন্য কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সেই কাজগুলো কিন্তু আসলে করছে সরকার। যেরকম ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড সহ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তারই মধ্যে কিন্তু অন্যতম একটি বিষয় ছিল যেটি যে তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, সেই বিষয়ে মূলত এখন বৈঠকটি চলছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় কয়েক মিনিট নীরবতা পালন করেন তিনি। এর আগে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এদিকে সকালে পল কাপুরের সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সরকারের এগিয়ে নেওয়া উচিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি।
এর আগে সকাল 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান জানান, দুই দেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিএনপি সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পল কাপুরের। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে হয়েছে আলোচনা। বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে। ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশার কথাও জানিয়েছে জামায়াত। যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গেও মতবিনিময় করে হুমায়ুন ও ভার্মা। উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুদেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে জামায়াত। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি সাবেক দুই উপদেষ্টাকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে নাম প্রস্তাব প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, সংবিধানের আলোকে লিখিত প্রস্তাব পেলে এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট হলেই ভেবে দেখবে জামায়াত। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের সমালোচনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা। সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, তাদের দাবি ছিল, কারণ গত 56 বছরে এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনীতির গতিপথকে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্যে এরা দায়ী। কম লাভজনক হওয়ায় কাঁচা পাট রফতানির বিষয়ে সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সরকার। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলছেন, কাঁচা পাট দিয়ে ভারত উচ্চ মূল্যের পণ্য তৈরি করে। এ অবস্থায় কাঁচা পাট দিয়ে দেশেই উচ্চ মূল্যের পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় বন্ধ থাকা দেশীয় কলগুলো দ্রুত চালু করা হবে বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। 2024-25 অর্থ বছরে দেশে প্রায় 14 লাখ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি আয় হয়েছে $820 মিলিয়ন, যেখানে কাঁচা পাট থেকে এসেছে মাত্র $148 মিলিয়ন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, কাঁচা পাট রফতানি করে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না বাংলাদেশ, উল্টো দেশীয় শিল্প কাঁচামাল ঘাটতিতে পড়ছে। তাই কাঁচা পাট রপ্তানি থেকে সরে এসে ফিনিশড প্রোডাক্ট তৈরিতে নজর দেওয়ার কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত সহ অন্যান্য দেশে বাংলাদেশি কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই অবস্থার বিবেচনায় কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে শিল্প উদ্যোক্তারা উচ্চ মূল্য সংযোজনমুখী বিনিয়োগে উৎসাহিত হন।
বর্তমানে বিজেএমসির অধীনে 25টি পাটকল রয়েছে। বেসরকারি খাতে ইজারার মাধ্যমে চালু করা হয়েছে 14টি। রাজশাহী, নরসিংদী সহ বিভিন্ন এলাকায় আরও 7টি কল দ্রুত চালুর প্রক্রিয়ায় রয়েছে বলে জানান শরীফুল আলম। দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে 9টি মিলে 7,200 জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীকাল ভার্চুয়ালি রাষ্ট্রপতি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। খিলগাঁওয়ে দেয়াল ভেঙে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, 75 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টায় পুলিশ। আগামী 9 এপ্রিল জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন বলছে, সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে 30 আসামির বিরুদ্ধেই অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। তাদের চাওয়া সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, গুলিতে মারা যাননি আবু সাইদ। প্রত্যাশা, খালাস পাবেন অভিযুক্তরা। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় গত বছরের 6 আগস্ট 30 আসামির বিচার শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইদের সহযোদ্ধা সহ 25 জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন। উঠে আসে কিভাবে তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে 5 বার ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার বিষয়টিও। সাক্ষ্য প্রমাণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক শেষ হয় এবছরের 27 জানুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জানান, তারা 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করবেন। যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ছিল মামলাটি। আজকে এই মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। প্রসিকিউশন বলছে, অভিযোগ প্রমাণ করতে পেরেছেন তারা। আবেদন করা হয়েছে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে। আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। আসামি পক্ষে প্রত্যাশা, প্রসিকিউশন মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়, খালাস পাবেন আসামিরা। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। এই মামলায় বেরোবির সাবেক প্রক্টর সহ 6 জন আসামি কারাগারে থাকলেও পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তৎকালীন ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ 24 জন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এশিয়ান কাপে কাল বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া চ্যালেঞ্জ। নিজের পরিকল্পনায় আস্থা বাটলারের ভালো খেলার ধারাবাহিকতা চান আফিদা। সাবধানী কোরিয়ানরা। রাজধানীর খিলগাঁওয়ে দেয়াল ভেঙে দোকানে ঢুকে প্রায় 75 ভরি স্বর্ণ, 150 ভরি রূপা ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। তুর্য, রাজধানীর খিলগাঁওয়ে উত্তর গোরান টেম্পল স্ট্যান্ডের পাশে একটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ এবং বেশ দ্রুততার সাথে একটি চুরির ঘটনা ঘটেছে। আজকে প্রায় সকাল 11টার দিকে আমরা জানতে পেরেছি প্রথম যে এইখানে আশিকে রাসুল জুয়েলার্স নামে একটি দোকানে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দোকানের সামনে পুলিশ অবস্থান করছে এবং এই দোকানের যে মালিক আমিরুল ইসলাম মনা, তিনিও কিন্তু অবস্থান করছেন। তার সাথে পুলিশ এখনও কিন্তু তথ্য সংগ্রহের চেষ্টা করছে। যে দুর্ধর্ষ চুরির ঘটনাটা বলছিলাম, যে এটি একটি 4তলা আবাসিক ভবন, যে আবাসিক ভবনে আসলে নিচতলায় আপনার জুয়েলার্স রয়েছে, কিছু মুদির দোকান রয়েছে, যেমন একটি ব্যাংকও রয়েছে। জুয়েলার্সের পাশেই রয়েছে শাহরিয়ার হোমিও হল নামে একটি দোকান। সেই দোকানের নিরাপত্তা ব্যবস্থা তাদের মালিক অনুযায়ী তাদের একটু দুর্বল ছিল, যেহেতু পাশে একটি জুয়েলার্সের দোকান ছিল এবং সেখানেও সিসিটিভি ফুটেজ ছিল, ক্যামেরা ছিল জুয়েলার্সের ভিতরে। আসলে সেই হোমিও হলের ভিতর থেকে দেয়াল ভেঙে আসলে আশিকে রাসুল জুয়েলার্সের ভিতরে রাতে প্রবেশ করা হয়
হয় এবং যখন সকাল ভোর 8টার দিকে আসলে দোকান মালিক প্রথম জানতে পারেন যে আসলে তার দোকানের ভিতর থেকে স্বর্ণের নেওয়া হয়েছে এবং মালিকদের তথ্য মতে আমরা যা জানতে পেরেছি আপাতত তাদের ব্যক্তিগতভাবে 70 ভরি স্বর্ণ এবং 150 ভরি রৌপ্য ছিল, সাথে হচ্ছে আপনার যারা গ্রাহক ছিলেন, যারা দর্শক, যারা এই স্থানে ক্রেতারা রয়েছিলেন তাদেরও প্রায় 10 ভরি স্বর্ণ কিন্তু তাদের কাছে গচ্ছিত ছিল। সব মিলিয়ে যারা মালিক রয়েছেন তারা কিন্তু এখনো জানেন না যে আসলে তারা কেমন ক্ষতিপূরণ পাবেন এবং যেহেতু তারা বলেছেন যে একটা ছোটোখাটো জুয়েলার্সের দোকান যেহেতু ছিলেন সেরকমভাবে তা আসলে ইন্স্যুরেন্সও করা ছিল না। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলেছে যথাযথ তারা তদন্ত করছেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, অর্থাৎ কিনা যারা চোর ছিল তারা সবাই দাবি করছেন এই জায়গায় আসলে তারা এক ধরনের পরিকল্পিতভাবে এই চুরিটা করা হয়েছে। এই ছিল খিলগাঁওয়ের স্থান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম খিলগাঁওয়ে। ঈদ যতক্ষণই আসছে জমে উঠছে কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ঈদের শপিং, বিশেষ করে ঈদের সময় যে আমেজ বা ঈদের যে আমেজটি সেটি কিন্তু পুরোটা কিন্তু এই শপিংয়ের উপরে নির্ভর করে। আমরা যতটুকু মার্কেটে এসে বুঝতে পেরেছি সকাল থেকে এই যে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যতটুকু এসে দেখতে পেয়েছি যে ক্রেতার উপস্থিতি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে শুরুতেই এখনও পর্যন্ত যে এই যে বাড়তি চাহিদা যেটি আছে সেটি কিন্তু ছোট বাচ্চাদের জামা কাপড় নিয়ে আছে। এরপরেই কিন্তু আসলে বাচ্চাদের পরেই অন্যান্য যারা আছেন তারা, বিশেষ করে মায়েরা এবং বাবারা তাদের শপিং করে থাকেন। তবে এক্ষেত্রে এখনও পর্যন্ত জানতে পেরেছি যে রমজান শুরু হওয়ার যে প্রথম সপ্তাহে চাহিদা বিশেষ করে মার্কেট কেন্দ্রিক মানুষের আনাগোনা কম থাকলেও এখন কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ভর্তি মানুষ। কেননা কিছুক্ষণ আগেও আমরা এখানকার যে স্টলের মালিক আছেন বা কথা বলেছি এখানকার যে ব্যবসায়ী তাদের সাথে কথা বলে, তারা বলছেন যে বিশেষ করে এখন যে এবার ঈদে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে মেয়েদের যে ফার্সি নামক একটি জামা বেরিয়েছে সেটি নিয়ে আর কি। তবে এক্ষেত্রে একটু যদি বলি যে ক্রেতাদের একটু ভিন্ন কিন্তু মন্তব্য আমরা শুনতে পেয়েছি, কেননা বলছেন যে কিছুটা দামের তারতম্য এবারও ঘটেছে। গত বছর হয়েছে প্রায় বিভিন্ন জামা কেন্দ্রিক 2 থেকে 3 হাজার টাকাও কিন্তু বেশি বলা হচ্ছে। তবে এক্ষেত্রে একটু বলতে পারি যে এখন যে বসুন্ধরা সিটিতে যে ক্রেতাদের আনাগোনা, তার জন্য অধিক আনাগোনার অন্যতম কারণ হচ্ছে যে আসলে একটু ঠান্ডা যুক্ত হওয়াতে, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার কারণেই কিন্তু মানুষের আসলে আনাগোনা বেড়েছে। তবে এক্ষেত্রে এখানকার যে আগত লোকজন, এখানকার যে আগত লোকজন তারা বলছেন যে সব মিলিয়ে যদি ঈদের আমেজ এই মার্কেট কেন্দ্রিক আসলে কিন্তু ঈদের আমেজ যেটি সেটা কিন্তু বোঝা যায়। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা যেন একটু নমনীয় থাকে সেই প্রত্যাশায় কিন্তু এখানকার আগত ক্রেতাদের। এ ছিল আমার কাছ থেকে ঈদ শপিংয়ের বসুন্ধরা সিটি থেকে সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। কমানো হয়েছে আমদানির শুল্ক, এমনকি ভ্যাটও। তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকা পর্যন্ত। মিজানুর রহমানের মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়েছে। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রশিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে,
ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন, আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোই সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ। ইরান যুদ্ধের লাগাম টানতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে আনা প্রস্তাব নাকচ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে উত্থাপিত প্রস্তাবটি পাশ না হওয়ায় আবারও ব্যর্থ হলো ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রচেষ্টা। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে বিল আনা হয় মার্কিন সিনেটে। উত্থাপন করা হয় ওয়ার পাওয়ার রেজুলেশন বিল। বিলটির ওপর বিতর্কে অংশ নেয় সরকারি দল, রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেট দলীয় সদস্যরা। স্থানীয় সময় বুধবার বিতর্ক শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে 37-53 ভোটে বিলটি বাতিল করা হয়। বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হাউসেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় বিল পাশের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। খেলার খবর। নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। বিশ্বকাপ বা কোয়ার্টার ফাইনাল এসব ভাবনা ভুলে মাঠে ফুটবলারদের কাছে ভালো খেলা দেখতে চান কোচ। এদিকে চীন ম্যাচের পর বাংলাদেশকে সমীহ করছেন উত্তর কোরিয়া কোচও। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 8টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ। এশিয়ান কাপে উত্তর কোরিয়া ম্যাচ তাকিয়ে পুরো দেশ। চীনের বিপক্ষে চমৎকার পারফরমেন্সে লাল সবুজের প্রতি প্রত্যাশা বেড়েছে পাহাড় সমান। সেটা চাপ নয়, শক্তিতে রূপ দিয়ে লড়াইয়ে মনোযোগ আফিদাদের। প্রতিপক্ষ উত্তর কোরিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক বাংলাদেশের কোচ পিটার বাটলার। একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। গোলরক্ষক মিলিকে ভাসিয়েছেন প্রশংসায়। আমরা একের পর এক কঠিন প্রতিপক্ষ পাচ্ছি, এটা সত্যি। তবে এতে আমাদের আত্মবিশ্বাস ঠিক থাকবে। আমি বাস্তববাদী মানুষ। এই ম্যাচ জেতাটা চ্যালেঞ্জিং হবে। আমাদের একটা গেম প্ল্যান আছে এবং আমি মনে করি সেটা বেশ কার্যকর হবে। প্রথম ম্যাচে মিলিকে নামিয়ে যে চমক দিয়েছিলাম সেটা এই ম্যাচেও থাকবে। এই ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনবো। ছোট চুলের মিলিকে আমার কাছে এলভিস প্রেসলির মতো মনে হয়। ওর মাঝে সম্ভাবনা আছে অনেক। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো। বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। চীন ম্যাচের পারফরমেন্স দেখে লাল সবুজের প্রতি সমীহ বেড়েছে উত্তর কোরিয়া কোচ রিং সং হোর। বাংলাদেশ দলটা ভালো, ওদের খেলা দেখেছি, আমরা প্রস্তুত। ম্যাচে ওদের কোনো সুযোগ দিব না। রক্ষণে এই ম্যাচেও থাকার সম্ভাবনা শিউলি, শামসুন নাহার, কোহাতি ও আফিদার। চীন ম্যাচের পর এ ম্যাচেও কোচের কান্ডারি ঋতুপর্ণা চাকমা। মাঝ মাঠে মনিকা মারিয়ার থাকা প্রায় নিশ্চিত। আক্রমণে শামসুন নাহার জুনিয়র। শুরুর একাদশে না থাকার সম্ভাবনা তহুরা ও আনিকার। যে কোনো ধরনের প্রতিযোগিতায় এটাই উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। সংবাদ সম্মেলনে রসিকতা করে বোমা ফাটাতে বেশ পছন্দ করেন কোচ পিটার বাটলার। তাই তো এশিয়ান কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাফ জানিয়ে দিলেন, উই হ্যাভ এ প্ল্যান। এখন দেখার পালা এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা সাজিয়ে রেখেছেন প্রতিপক্ষকে কাবু করার লক্ষ্যে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি 7 দিন। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত মন্ত্রিসভার। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদের রাষ্ট্রপতির ভাষণ নিয়েও আলোচনা। এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা। জামায়াতের সঙ্গেও সাক্ষাৎ। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।